নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা আবারও ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে আলোচনা করব, কিছু ট্রান্সফার রুমোর্স নিয়ে আলোচনা করব এবং 2024-এর আমাদের প্রথম ভিডিও এটা। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। এবং প্রথম ভিডিও যেহেতু লাইক করে দিও একটু বেশি করে, মানে একদম মোটিভেশনটা হাই করে দিও, যাতে বছরের বাকি দিনগুলো তো মানে মোটিভেশন হাই থেকে বেশি করে ভিডিও দিতে পারি। আর বাকি যদি আমরা শুরু করি মেন টপিক নিয়ে, তো সেক্ষেত্রে প্রথমে যদি আমরা ট্রান্সফার আপডেট দিয়ে শুরু করি, তো প্রথমে যদি আমরা কথা বলি দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে, তো সেক্ষেত্রে মোহনবাগান ফ্যানদের জন্য এটা একটা গুড নিউজ হতে পারে। সেটা হচ্ছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু হয়তো মোহনবাগান দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। এবার পেত্রাতোস নো ডাউট যে লাস্ট দুটো মরশুম মানে মোহনবাগানের সই করার পর থেকে মোহনবাগানের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বেস্ট ফরেন প্লেয়ার বললেও ভুল কিছু বলা হয় না। শেষ দুটো মরশুমে ব্রিলিয়ান্ট খেলেছে এবং তাকে মোহনবাগান দুটো মরশুমের জন্যই সাইন করিয়েছিল। মানে এই মরশুমটা শেষ হলে পেত্রাতোসের সঙ্গে কন্ট্রাক্ট মোহনবাগানের শেষ হয়ে যেত, যদিও সেটার জন্য এখনো 6 মাস আছে, বাট মোহনবাগান রিস্ক নিতে চাইছে না। সেক্ষেত্রে হয়তো মোহনবাগান দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে এই জানুয়ারি মাসেই কিন্তু নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেবে। আরও দুটো বা তিনটে মরশুমের জন্য হয়তো আমরা দিমি ম্যাজিক মোহনবাগানের জার্সিতেই দেখতে পেতে চলেছি। তো এটা একটা প্রথমেই গুরুত্বপূর্ণ নিউজ বেরিয়ে আসছে, হয়তো দিমিত্রি পেত্রাতোস এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতেই কন্ট্রাক্ট এক্সটেনশন সাইন করতে চলেছে। এরপর যদি আমরা কথা বলি চিঙ্গলসানা সিংকে নিয়ে, তো সেখানেই প্রথমে চিঙ্গলসানা সিং এবার তো ট্রান্সফার উইন্ডো খুলে গিয়েছে, তো তাকে যদি মোহনবাগান সাইন করতে চায় সময় কিন্তু আছে। তো মোহনবাগান তার উপর ইন্টারেস্টেড আছে তোমাদের জানিয়েছিলাম, এবং কিছুটা গেস করেই তোমাদের বলেছিলাম হয়তো ব্যাঙ্গালুরুও তার উপর ইন্টারেস্টেড আছে, কারণ শোনা গিয়েছিল মোহনবাগান ছাড়াও আরও 3টা আইএসএল ক্লাব ইন্টারেস্টেড আছে। এবং সেখানে আমার যেটা মনে হয়েছিল ব্যাঙ্গালুরু এফসির একটা ইন্ডিয়ান সেন্টার ব্যাক লাগতোই। তো সেই হিসেবেই তোমাদের গেস করে বলেছিলাম যে হয়তো ব্যাঙ্গালুরু এফসিও সানা সিংয়ের ওপর ইন্টারেস্টেড থাকবে, এবং খবর সেরকমই বেরিয়ে আসছে যে চিঙ্গলসানা সিংকে নিয়ে কিন্তু মেন লড়াইটা মোহনবাগানের সঙ্গে ব্যাঙ্গালুরু এফসিরই হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো মোহনবাগান কিছুটা এগিয়ে আছে, বাট ব্যাঙ্গালুরু এফসিও কিন্তু চিঙ্গলসানার জন্য লড়াই করবে। তো এই ট্রান্সফার উইন্ডোতে চিঙ্গলসানা সিংকে হয় মোহনবাগানে অথবা ব্যাঙ্গালুরুতে দেখতে পাওয়ার চান্সটা বেশি থাকছে। চিঙ্গলসানা ছাড়াও হায়দ্রাবাদের আরও একটা প্লেয়ারকে নিয়ে মোহনবাগানের নাম শোনা যাচ্ছে, তার নাম হচ্ছে সাহিল তাভরা। এবার যেহেতু মোহনবাগানের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড ওই পজিশনটা একটা প্রবলেমের জায়গা আছে, তো সাহিল তাভরার ওপর সেক্ষেত্রে মোহনবাগানের ইন্টারেস্ট থাকতে পারে, যেরকম রুমোর্স বেরিয়ে আসছে। এবার দেখো, ইন্টারেস্ট থাকতেই পারে, বাট মোহনবাগানের তরফ থেকে সাহিল তাভরাকে অ্যাপ্রোচ করা হয়েছে বা অফার দেওয়া হয়েছে কিনা সেই ব্যাপারে আমার কাছে কনফার্ম আপডেট নেই। তো এটাকে অ্যাজ এ রুমোরই তোমরা মানে নাও আপাতত। ইন্টারেস্ট হয়তো থাকতে পারে, বাট মোহনবাগানের তরফ থেকে অফার পাঠানো হয়েছে কিনা সেই ব্যাপারে আপডেট আমার কাছে নেই আপাতত। তো যদি সেই আপডেট আসে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তবে হ্যাঁ, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে সাহিল তাভরাকে হয়তো মোহনবাগান অ্যাপ্রোচ করতে পারে। এবার এর সঙ্গে হায়দ্রাবাদের আরও বাকি প্লেয়ারদের নিয়েও রুমোর আছে। ইস্ট বেঙ্গলের নিখিল পূজারি যেতে পারে, সেটাও তোমাদেরকে জানিয়েছিলাম। তো হায়দ্রাবাদের যে এত প্লেয়ারদের নিয়ে রুমোর বেরোচ্ছে তার পেছনে একটা বড় কারণ বর্তমানে হায়দ্রাবাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন। তোমাদের আগেই জানিয়েছিলাম সেই ব্যাপারটা যে কতটা খারাপ সেটা আরও সামনে আসছে। এবং তোমাদের যেরকমটা বলেছিলাম যে 3টে বিদেশি প্লেয়ার অসওয়াল্ডো অ্যালানিস, ফিলিপে অ্যামোরিম এবং তার সঙ্গে জোনাথান মোয়া, তারা হায়দ্রাবাদ এফসি ক্লাব ছেড়ে দিয়েছিল স্যালারি না পেয়ে। এবং হায়দ্রাবাদের যে কোচ ছিল কনর নেস্তর, গোলকিপার কোচ, তারাও কিন্তু হায়দ্রাবাদের সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে বেরিয়ে গেছে। মানে হায়দ্রাবাদ তাদের প্লেয়ারদের স্যালারি দিতে পারেনি, যে কারণে তারা ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে। ইভেন প্লেয়ারদের স্যালারি দেওয়া তো দূরের কথা, মানে এমন এমন খবর বেরোচ্ছে যে হোটেলে গিয়ে হায়দ্রাবাদ 3 দিন ছিল হায়দ্রাবাদের টিম বোধহয় জামশেদপুরের সঙ্গে খেলতে গিয়ে, সেই হোটেলের তারা হোটেল ভাড়া পর্যন্ত দিতে পারেনি। যে বাস চালায় হায়দ্রাবাদ টিমের তাকে মানে টাকা দিতে পারেনি, সে বাস চালানো বন্ধ করে দিয়েছে। যেখান থেকে খাবার আসে সেখানে তারা টাকা দিতে পারেনি। মানে এই রকম অবস্থা হায়দ্রাবাদের, তাদের কাছে টাকাই নেই বলতে গেলে। এবং সেখানেই প্লেয়াররা তো টাকা চেয়ে চেয়ে ক্লান্ত হয়ে গিয়েছে, এবং প্লেয়ারদের বিভিন্ন রকম এক্সকিউজ দেওয়া হয়েছে। কিছুদিন আগে যে চেন্নাইতে মানে একটা তোমার ঝড় হলো, সেটার পর্যন্ত এক্সকিউজ দেওয়া হয়েছে যে চেন্নাইতে ঝড় হচ্ছে বলে তারা টাকা দিতে পারছে না। তো এই করে করে ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে হায়দ্রাবাদ ক্লাবটাকে আমরা সুপার কাপে বা তারপরের আইএসএলে দেখতে পাবো কিনা সেই নিয়েই এখন সন্দেহ আছে। হায়দ্রাবাদ ক্লাবটা উঠেও যেতে পারে, যদিও কিছু রিউমার শোনা যাচ্ছে যে শ্রীনিধি ডেকান নাকি হায়দ্রাবাদ এফসিকে মার্চ করে নিতে পারে। মানে শ্রীনিধি ডেকান হায়দ্রাবাদ এফসিকে কিনা তারা আইএসএলে খেলতে পারে, তবে সেটা হবার চান্স কম, হয়তো ওয়াইল্ড রিউমোর একটা। তবে একটা কাতার বেস্ট কোম্পানি নাকি হায়দ্রাবাদে ইনভেস্ট করতে পারে, এরকম একটা খবর শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ হয়তো খুব তাড়াতাড়ি ইনভেস্টর পেয়ে যেতে পারে। এই একটা খবর কিন্তু আছে, যেটা কিন্তু সঠিক খবর হতে পারে। তো যদি ইনভেস্টর চলে আসে তো হায়দ্রাবাদ টিমটা থেকে যাবে। এবং অ্যাজ এ ভারতীয় ফুটবল ফ্যান আমরা সবাই সেটাই চাই যে মানে হায়দ্রাবাদ টিমটা থাকুক, যারা জাস্ট 2টো মৌসুম আগে চ্যাম্পিয়ন হয়েছে, এত ভালো ফুটবল খেলছিল, মানে এতটা মানে তাদের
মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তবে সেখানেই দেখা যাক কী হয় লাস্ট অব্দি। এবং হায়দ্রাবাদের নতুন ইনভেস্টরও চাইবে না হায়দ্রাবাদে যে সমস্যাগুলো আছে, এত ডিউ পড়ে আছে, এত প্লেয়ার স্যালারি পায়নি, তারা অবশ্যই চাইবে যেন সেটা ক্লিয়ার হয়ে যায়। তবে সেখানে হায়দ্রাবাদের যা বর্তমান পরিস্থিতি সেটা তারা করতে পারবে কিনা একটা বড় ব্যাপার। এবং এই যে মোহনবাগানের মতো টিম বা ইস্টবেঙ্গলের মতো টিম, তারা যদি সানা সিং অথবা নিখিল পূজারি অথবা যদি মোহনবাগান ধরো সাহিল তাবাড়ার উপর ইন্টারেস্টেড থাকে, তাদের নিতে গেলে তো ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। তবে হায়দ্রাবাদ এখন ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছে এবং প্লেয়ারদেরও তারা স্যালারি দিতে পারেনি। এবং হায়দ্রাবাদের প্লেয়াররাও কিন্তু এএফএফ এর কাছে চিঠি দিয়েছে এবং সেক্ষেত্রে সম্ভবত হায়দ্রাবাদের তরফ থেকে একটা লাস্ট ডেট দেওয়া হয়েছে প্লেয়ারদের, যে জানুয়ারির বোধহয় 10 তারিখ ডেট দেওয়া হয়েছে, যে সেই তারিখের মধ্যে তারা টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি তারা না করে সেক্ষেত্রে প্লেয়াররা স্টেপ নিতে পারে। এবং যদি জানুয়ারির 10 তারিখের মধ্যে হায়দ্রাবাদ হয়তো টাকা না মেটাতে পারে, সেক্ষেত্রে হয়তো অনেক হায়দ্রাবাদের প্লেয়ারকে, বিশেষ করে চিঙ্গল সানা সিংয়ের মতো প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি, তারা হয়তো হায়দ্রাবাদের সঙ্গে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নিতে পারে। সেখানে হায়দ্রাবাদের কিছু করার থাকবে না, কারণ তারা প্লেয়ারদের স্যালারি দিতে পারছে না। তো হয়তো 10 তারিখ অব্দি আমাদের এই ব্যাপারটার জন্য ওয়েট করতে হবে। এবং যদি ধরো সানা সিংয়ের মতো প্লেয়ার তারা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে নেয়, সেক্ষেত্রে মোহনবাগানের মতো টিম যদি তাকে নিতে চায় তাদেরও সুবিধা হবে, কারণ ট্রান্সফার ফি সেক্ষেত্রে দিতে হবে না। ডাইরেক্ট তারা সানা সিংকে সাইন করে নিতে পারে ফ্রিতে, এবং সেক্ষেত্রে সানাকেও হয়তো তারা কিছুটা বেশি টাকা দিয়ে দেবে, যেহেতু ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। তো সেক্ষেত্রে হয়তো দুই পার্টি লাভবান হবে। তো সেই জিনিসটার জন্যই হয়তো ওয়েট করা হচ্ছে। তবে যদি হায়দ্রাবাদ তার আগে প্লেয়ারদের স্যালারি দিয়ে দেয়, সেক্ষেত্রে হয়তো ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে। এই ব্যাপারগুলোর দিকে কিন্তু নজর থাকবে। তবে লাস্ট অব্দি হায়দ্রাবাদ টিমটার ফিউচার কি হয় সেটাই কিন্তু দেখার। এবং হায়দ্রাবাদ টিমটাও যে ভাঙতে পারে সেটাও বোঝা যাচ্ছে। হায়দ্রাবাদের জন্য সব থেকে বেস্ট সলিউশন এটা হতে পারে যদি তারা প্লেয়ারদের আর কি স্যালারি মিটিয়ে দিয়ে কোনোভাবে ট্রান্সফার ব্যান্ডটাকে তুলিয়ে 2-4টে প্লেয়ারকে ট্রান্সফার করিয়ে কিছুটা ট্রান্সফার ফি পায়, বাকি জায়গাগুলো সমস্যা তারা মেটাতে পারে। তবে সেটাও বর্তমানে ইম্পসিবল মনে হচ্ছে তাদের ক্লাবের যে কন্ডিশন। তো হায়দ্রাবাদের টিমের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে এই ট্রান্সফার উইন্ডোতে। যদি হায়দ্রাবাদ প্লেয়ারদের স্যালারি দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদে অনেক কোয়ালিটি প্লেয়ার আছে যারা কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে অনেক ক্লাবে মুভ করতে পারে। বাকি ভারতীয় প্লেয়ারদের মধ্যে হর্মিপাম রুইভা, তাকে নিয়েও রুমোর শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি নাকি ইন্টারেস্টেড আছে। ব্যাঙ্গালোরও ইন্টারেস্টেড থাকতে পারে, কারণ ব্যাঙ্গালোরুর যেহেতু ইন্ডিয়ান ডিফেন্ডার লাগবে। তো সেক্ষেত্রে হর্মিপাম রুইভা তো সেও হয়তো কেরালা থেকে অন্য দলে মুভ করতে পারে, পসিবিলিটি আছে। দেখা যাক লাস্ট অব্দি কি হয়। মার্কাস মার্গুলো জানিয়েছে যে হর্মিপাম রুইভার তাকে কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি ছেড়ে দেবে ভালো ট্রান্সফার ফি পেলে বা ভালো টাকা পেলে। কেরালার প্ল্যানে সেভাবে হর্মিপাম নেই এবং এই মরশুম সেভাবে তাকে দেখাও যায়নি। যখন খেলেছে ভালোই খেলেছে, তবে তারপরও কেরালা কিন্তু ভালো ট্রান্সফার ফি পেলে তাকে ছেড়ে দেবে। এবার এই মরশুম শুরুর আগে যখন সামার ট্রান্সফার উইন্ডো খোলা ছিল, যখন ওই প্রীতম কোটালের ডিলটা হলো, সাহালের ডিলটা হলো, তখনই তোমাদের জানিয়েছিলাম যে হর্মি কিন্তু সেই সময় মোহনবাগানে আসতে পারতো। একদম কথাবার্তা অনেকটাই ফাইনাল পর্যায়ে চলে গেছিল, বাট যেহেতু মোহনবাগানে আনোয়ার সাইন করেছিল, গেম টাইম পাবে না ভেবে সেই সময় কিন্তু হর্মিপাম মোহনবাগানে সাইন করেনি। বাট লাস্ট অব্দি কিন্তু কেরালাতেই থেকে গিয়েছিল এবং কেরালাতেও সে কিন্তু সেভাবে গেম টাইম পাচ্ছে না। তবে এখন যদি সে মোহনবাগানে আসে, ভালো রকম তার গেম টাইম পাবার সম্ভাবনা এই মরশুমে থাকছে। তো সেক্ষেত্রে যদি মোহনবাগান সানা সিংকে না পায়, যদি ব্যাঙ্গালুরুর কাছে সেই ডিলটা মোহনবাগান হেরে যায়, হর্মে কিন্তু একটা অপশান হতে পারে। অথবা ব্যাঙ্গালুরু যদি মোহনবাগানের কাছে সানা সিংয়ের ডিলটা হেরে যায়, তাদের জন্যও কিন্তু হর্মি একটা ভালো অপশান হতে পারে। তবে হর্মির ওপর মুম্বাইয়েরও ইন্টারেস্ট আছে, এটাও শোনা যাচ্ছে। আবার আরেকটা পসিবিলিটি এটা শোনা যাচ্ছে যে হয়তো রাহুল ভেকে সে মুম্বাই থেকে চলে যেতে পারে ব্যাঙ্গালুরুতে, এবং রাহুল ভেকের অভাবটা মেটানোর জন্য মুম্বাই কিন্তু হর্মিপামকে সাইন করাতে পারে। তো মোটামুটি কিন্তু ব্যাঙ্গালুরু এবং মোহনবাগান সেই দুই জায়গায় নতুন ডিফেন্ডার আসতে পারে এবং ডিলের মধ্যে মুম্বাই এবং কেরালা তারাও ইনভলভ হতে পারে। তো অনেক কিছুই পসিবিলিটি শোনা যাচ্ছে। তো হর্মিপাম এবং সানা সিং এই দুজনকে কিন্তু নতুন ক্লাবে আমরা দেখতে পেতে পারি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। তো ওয়েট করতে হবে, অনেকগুলোই পসিবিলিটি কিন্তু আছে। এর পাশাপাশি যদি শাহল আব্দুল সমাদকে নিয়ে তোমাদের একটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে যেরকমটা বলছিলাম যে শাহলকে হয়তো এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট নিয়ে গেছে, বাট প্রথম থেকে তার খেলার সম্ভাবনা কম এবং যা শোনা যাচ্ছে প্রথম ম্যাচে কিন্তু শাহল ছিটকে গিয়েছে, প্রথম ম্যাচটায় সে অ্যাভেলেবল থাকতে পারবে না। তো খবর এরকমই এসেছিল যে শাহলের আরও কয়েকদিন সময় লাগবে, জানুয়ারির 3rd উইকে গিয়ে সে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবে এবং সেই সময়টাই সাহালকে দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রথম অস্ট্রেলিয়া ম্যাচটায় তাকে দেখতে পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি সাহালকে তাড়াহুড়ো করাটা ঠিক হবে না সাহালকে নিয়ে, যেটা মানে সাহালকে নিয়ে তাড়াহুড়ো করে সে ট্রেনিংয়ে নেমেছিল এবং তার চোটের জায়গায় আবার চোট লেগেছে, সেই জন্য আরও কিছুদিনের জন্য সে বাইরে হয়ে গিয়েছে। নয়তো এতদিনে তো তার ফুল ফিট হয়ে যাবার কথা। তো সেই জন্যই হয়তো সেকেন্ড ম্যাচ উজবেকিস্তানের এগেনস্টে আমরা সাহালকে দেখতে পাবো। তার চোট গুরুতর না বা সেরকম বিশাল কিছু ব্যাপারও না, বাট আরও একটু সময় লাগবে তার পুরোপুরি ফিট হতে। এর পাশাপাশি হ্যাঁ, দেখছিলাম আলভারো ভাস্কুয়েজকে নিয়ে অনেক রুমোর্স আসছে যে সে নাকি ইন্ডিয়াতে ফিরতে পারে, বাট সেটার চান্স বর্তমানে দাঁড়িয়ে কম মনে হচ্ছে।
তার কারণ আলভারো ভাস্কুয়েজের এফসি গোয়ার সঙ্গে চুক্তি ছিল, দেন তারা সে চুক্তি আর কি টার্মিনেট করে স্পেনে খেলতে গেছিলো। বাট গোয়ার যেটা শর্ত ছিল, যেই শর্ত গোয়া জর্জে অর্টিজ মেন্ডোজাকেও দিয়েছিল, যে মানে একটা নির্দিষ্ট টাইমকাল পর্যন্ত সে অন্য কোনো ইন্ডিয়ান ক্লাবে বা আইএসএল ক্লাবে যোগ দিতে পারবে না, এবং সেই সময়কালটার মধ্যে যদি কোনো আইএসএল ক্লাব থেকে সাইন করায় গোয়াকে তাদেরকে টাকা দিতে হবে। তো সেইটা কোনো আইএসএল ক্লাব এখন বর্তমানে করতে চাইছে না, ফলে আলভারো ভাস্কুয়েজের এই মুহূর্তে ইন্ডিয়াতে আসার চান্সটা কিছুটা কম। বাকি যদি আমরা কথা বলি রেফারিদের নিয়ে, তো সেক্ষেত্রে আইএসএল রেফারিদের কিন্তু একটু টাইট দেওয়া হয়েছে, বা ইন্ডিয়ান রেফারিদের বলতে পারো। তো অ্যাকচুয়ালি কালকে একটা মিটিং ছিল এএফএফ এর সঙ্গে রেফারিদের, তো সেই মিটিংয়ে কিন্তু রেফারিদের ওয়ার্নিং দেওয়া হয়েছে, একটু টাইট দেওয়া হয়েছে যেন ভালো রেফারিং তাদের দিক থেকে করা হয় সেই নিয়ে। 7টা ম্যাচের 24টা ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে, 24টা এমন ঘটনা যেখানে রেফারিদের সিদ্ধান্ত খুবই ভুল রকম গিয়েছে। সেই 7টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচেই মোহনবাগান অথবা ইস্টবেঙ্গল ছিল, মানে মোহনবাগান বা ইস্টবেঙ্গল ম্যাচের রেফারিং যে ব্লান্ডার হয়েছে সেটাও বোঝা গিয়েছে। সেই কারণে সেই ম্যাচগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেখানে অবশ্যই মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচটা ছিল যেখানে 7টা লাল কার্ড দেখানো হয়েছে। উড়িষ্যার সঙ্গে যে ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল যেখানে ইস্টবেঙ্গলকে দুটো আর কি ক্লিয়ার পেনাল্টি দেওয়া হয়নি, সেই ম্যাচটাও ছিল। ইভেন মোহনবাগান উড়িষ্যা ম্যাচও থাকতে পারে যেখানে কিন্তু সাহাল ইনজিওর্ড হয়ে গেছিল, বাট রেফারি খেলা চালিয়ে সেখান থেকে উড়িষ্যা গোল পেয়েছিল। ইভেন উড়িষ্যার পক্ষে কিন্তু এই মরশুম বেশ কিছু সিদ্ধান্ত গিয়েছে, এবং উড়িষ্যার ওনার যেভাবে তাদের পক্ষে সিদ্ধান্ত যাওয়ার পর ওয়েল ডান রেফারি লিখেছিল টুইটারে, সেটাও একটু দেখতে দৃষ্টিকটু লেগেছিল। তো রেফারিদের নিয়ে তো কন্ট্রোভার্সি চলছিল, এবং সেই নিয়ে মিটিং হয়েছে। আশা তো করা যায় যে রেফারিরা পরবর্তীকাল থেকে ভালো রেফারিং করবে। এবার একদম নির্ভুল রেফারিং তো সম্ভব না, ভুল হবেই মানুষ মাত্র, বাট যে ব্লান্ডারগুলো হয় সেইগুলো যত কম হয় তত ভালো। একদিকে ক্রিস্টাল জন মানে কার্ড দেয় না, প্লেয়ারদের ইনজিওর্ড করে দেয়, উল্টো দিকে রাহুল কুমার গুপ্তা কোনো কারণ ছাড়াই লাল কার্ড দেখাতে থাকে। তো আশা তো করা যায় যে পরবর্তীকালে আইএসএল বা সুপার কাপে আমরা ভালো রেফারিং দেখতে পাবো। দেখা যাক এই মিটিংয়ের এফেক্ট কি হয়। বাকি কিন্তু এই আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর আরও একবার সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরটা ভালো করে কাটাও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।